হ্যালো বন্ধুরা, আজ আমরা শুরু করব ক্লাস 11-এর চ্যাপ্টার নম্বর 8 কোষ, জীবনের একক, সেল দ্য ইউনিট অফ লাইফ। যখন তুমি তোমার চারপাশে তাকাবে তখন তুমি সজীব, জড় এ ধরনের বস্তুই দেখতে পাবে। তোমার বিস্ময়বিষ্ট ও অনুসন্ধিৎসু মনে নিশ্চয়ই এ প্রশ্ন কখনো না কখনো এসেছে যে কি সেই বস্তু যা জীবের সজীব অবস্থার জন্য দায়ী, কিংবা জড় পদার্থের মধ্যে কি নেই যেটা সজীব পদার্থের মধ্যে আছে। এই আলোচনার উত্তর হলো কোষ। কোষ কি? কোষ হলো জীবনের মৌলিক একক, যা সমস্ত জীবের মধ্যেই রয়েছে। সব সজীব বস্তুই কোষের সমন্বয়ে গঠিত। কিছু সংখ্যক জীব একটিমাত্র কোষ নিয়ে গঠিত, যাদের এককোষী জীব বলে। আবার আমাদের মতো অন্যান্য জীব, যাদের দেহ অসংখ্য কোষের সমন্বয়ে গঠিত, তাদের বহুকোষী জীব বলে। কোষ কি? হোয়াট ইজ এ সেল? এককোষী জীব তার স্বাধীন অস্তিত্ব বজায় রাখতে এবং জীবনের মৌলিক কার্যাবলী সম্পাদন করতে সক্ষম। কোষীয় সংগঠন সম্পূর্ণ হয়নি এমন কোষের ক্ষেত্রে স্বাধীন সজীব সত্তা সুনিশ্চিত করা সম্ভব নয়। কাজেই কোষ হচ্ছে সব সজীব বস্তুর মৌলিক, গঠনগত ও কার্যগত একক। অ্যান্টন ভন লিউয়েনহুক সর্বপ্রথম একটি সজীব কোষকে পর্যবেক্ষণ ও বর্ণনা করেন। তাহলে অ্যান্টন ভন লিউয়েনহুক সর্বপ্রথম একটি সজীব কোষকে পর্যবেক্ষণ ও বর্ণনা করেন। পরবর্তীকালে রবার্ট ব্রাউন কোষের নিউক্লিয়াস আবিষ্কার করেন। তাহলে কে নিউক্লিয়াস আবিষ্কার করেন? রবার্ট ব্রাউন। তাহলে রবার্ট ব্রাউন কোষের নিউক্লিয়াস আবিষ্কার করেন। অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কার এবং এর ক্রমোন্নতির মাধ্যমে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের উদ্ভাবনের ফলে কোষের সব গঠনগত খুঁটিনাটি উদ্ঘাটন করা সম্ভব হয়েছে। কোষতত্ত্ব বা সেল থিওরি। 1838 সালে জার্মান উদ্ভিদবিদ ম্যাথিয়াস লেইডেন বিশাল সংখ্যক উদ্ভিদ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে সব উদ্ভিদরাই বিভিন্ন ধরনের অসংখ্য কোষ নিয়ে গঠিত এবং এই কোষগুলো উদ্ভিদ দেহে কলা গঠন করে। তাহলে কি? 1838 সালে জার্মান উদ্ভিদবিদ ম্যাথিয়াস লেইডেন বিশাল সংখ্যক উদ্ভিদ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে সব উদ্ভিদরাই বিভিন্ন ধরনের অসংখ্য কোষ নিয়ে গঠিত এবং এই কোষগুলো উদ্ভিদ দেহে কলা গঠন করে। প্রায় একই সময়ে অর্থাৎ 1839 সালে ব্রিটিশ প্রাণীবিজ্ঞানী থিওডর সোয়ান বিভিন্ন ধরনের অসংখ্য প্রাণী কোষ অধ্যয়ন করেন এবং তার বক্তব্য ছিল এই যে প্রতিটি কোষকে ঘিরে একটি পাতলা আবরণী বর্তমান। এই আবরণীটি বর্তমানে প্লাজমা পর্দা নামে পরিচিত। তাহলে প্লাজমা পর্দাটা কে আবিষ্কার করেছিলেন? ব্রিটিশ প্রাণীবিজ্ঞানী থিওডর সোয়ান। উদ্ভিদ কলা অধ্যয়নের উপর ভিত্তি করে তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে কোষ প্রাচীরের উপস্থিতি উদ্ভিদ কোষগুলোর একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য। তাহলে ইনি আবার উদ্ভিদ কলাকে অধ্যয়ন করেছিলেন। উদ্ভিদ কলা অধ্যয়নের উপর ভিত্তি করে থিওডর সোয়ান এই সিদ্ধান্তে উপনীত হন যে কোষ প্রাচীরের উপস্থিতি
উদ্ভিদ কোষগুলোর একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য। আবার এর উপর ভিত্তি করে সোয়ান এই তত্ত্ব উপস্থাপন করেন যে প্রাণী ও উদ্ভিদ দেহ কোষ এবং কোষ থেকে উৎপাদিত পদার্থ দ্বারা গঠিত। স্লেইডেন এবং সোয়ান যৌথভাবে কোষ তত্ত্ব প্রবর্তন করেন। তাহলে কোষ তত্ত্ব কে প্রবর্তন করেন? স্লেইডেন এবং সোয়ান। স্লেইডেন এবং সোয়ান যৌথভাবে কোষ তত্ত্ব প্রবর্তন করেন। তবে কিভাবে নতুন কোষগুলো উৎপন্ন হয়েছে তা এই তত্ত্ব ব্যাখ্যা করেনি। রুডল্ফ ভিরচাউ 1855-তে সর্বপ্রথম ব্যাখ্যা করেন যে কোষগুলো বিভাজিত হয় এবং নতুন কোষগুলো দেহে আগে থেকে উপস্থিত কোষগুলো থেকে উৎপন্ন হয়। এটাকে আমরা কি বলবো? অমনি সেলুলা টু ই সেলুলা। এই কথাটা অর্থ হলো নতুন কোষগুলো দেহে আগে থেকে উপস্থিত কোষগুলো থেকে উৎপন্ন হয়। তিনি স্লেইডেন ও সোয়ানের তত্ত্বকে পরিমার্জিত করে কোষ তত্ত্বকে চূড়ান্ত রূপদান করেন। বর্তমানে কোষ তত্ত্ব বলতে যা বোঝায় তা হলো সব সজীব বস্তুই কোষ এবং কোষ থেকে উৎপন্ন পদার্থ দ্বারা গঠিত। তাহলে সব সজীব বস্তুই কোষ এবং কোষ থেকে উৎপন্ন পদার্থ দ্বারা গঠিত। সব কোষই দেহে আগে থেকে উপস্থিত কোষগুলো থেকে উৎপন্ন হয়। তাহলে ফাইনাল যে কোষ তত্ত্বটা আসলো সেটা কি? প্রথম বলছে সব সজীব বস্তুই কোষ এবং কোষ থেকে উৎপন্ন পদার্থ দ্বারা গঠিত। দুই কি বলছে? সব কোষই দেহে আগে থেকে উপস্থিত কোষগুলো থেকে উৎপন্ন হয়। এবার পড়ব কোষের নিরীক্ষণ। ওভারভিউ অফ সেল। পূর্বে তোমরা পেঁয়াজের কোষ অথবা মানুষের গালের ভেতরের কোষ অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পর্যবেক্ষণ করেছো। চলো আমরা তাদের গঠন আবার মনে করি। পেঁয়াজের কোষ হলো একটি আদর্শ উদ্ভিদ কোষ, যার একটি সুস্পষ্ট কোষপ্রাচীর রয়েছে। এই কোষপ্রাচীর কোষটির বহিঃসীমানা রূপে অবস্থান করে এবং এর ঠিক ভেতরেই রয়েছে কোষ পর্দা বা প্লাজমা পর্দা। মানুষের গালের ভেতরের কোষসমূহের সীমা নির্দেশকারী গঠন হিসাবে একটি বহিঃপর্দা রয়েছে। প্রতিটি কোষের অভ্যন্তরে অবস্থিত পর্দাবৃত ঘন সন্নিবিষ্ট গঠনটিকে নিউক্লিয়াস বলা হয়। তাহলে নিউক্লিয়াস কাকে বলবো? প্রতিটি কোষের অভ্যন্তরে অবস্থিত পর্দাবৃত ঘন সন্নিবিষ্ট গঠনটিকে নিউক্লিয়াস বলা হয়। এই নিউক্লিয়াসেই ক্রোমোজোম থাকে। তাহলে ক্রোমোজোম কোথায় থাকে? নিউক্লিয়াসে। নিউক্লিয়াসেই ক্রোমোজোম থাকে, যা বংশগত বস্তু ডিএনএ কে ধারণ করে। যেসব কোষসমূহে পর্দাবৃত নিউক্লিয়াস থাকে তাদের ইউক্যারিওটিক কোষ বলে। তাহলে ইউক্যারিওটিক কোষ কাকে বলবো আমরা? যেসব কোষসমূহে পর্দাবৃত বা সুগঠিত নিউক্লিয়াস থাকে তাদের ইউক্যারিওটিক কোষ বলে। আবার যেসব কোষসমূহে পর্দাবৃত নিউক্লিয়াস থাকে না তাদের প্রোক্যারিওটিক কোষ বলা হয়। প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক উভয় প্রকার কোষেই অর্ধতরল ধাত্র সাইটোপ্লাজম কোষের সমগ্র স্থান জুড়ে থাকে। প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক উভয় প্রকার কোষেই অর্ধতরল ধাত্র সাইটোপ্লাজম কোষের সমগ্র স্থান জুড়ে থাকে। উদ্ভিদ ও প্রাণী উভয় কোষেই সাইটোপ্লাজম হলো কোষীয় কার্যকলাপের প্রধান ক্ষেত্র। তাহলে কোষীয় কার্যকলাপের প্রধান ক্ষেত্র কোনটি? সাইটোপ্লাজম। কোষকে সজীব অবস্থায় রাখার জন্য বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াসমূহ এই অংশেই ঘটে। ইউক্যারিওটিক কোষে নিউক্লিয়াসের পাশাপাশি অন্যান্য পর্দাবৃত সুস্পষ্ট গঠন যেমন এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, গোলগি বস্তু, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, মাইক্রোবডি এবং কোষ গহ্বর রয়েছে। তাহলে পর্দাবৃত সুস্পষ্ট গঠন কি?
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি বস্তু, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, মাইক্রোবডি এবং কোষ গহ্বর। প্রোক্যারিওটিক কোষে এই ধরনের পর্দাবৃত কোষীয় অঙ্গাণু থাকে না। তাহলে ইউক্যারিওটিক কোষে পর্দাবৃত কোষ অঙ্গাণু থাকে, কিন্তু প্রোক্যারিওটিক কোষে পর্দাবৃত কোষ অঙ্গাণু থাকে না। পর্দাবৃত কোষ অঙ্গাণুগুলো কি কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি বস্তু, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, মাইক্রোবডি এবং কোষ গহ্বর। রাইবোজোম হলো এমন পর্দাবিহীন অঙ্গাণু। তাহলে রাইবোজোম হলো কি? পর্দাবিহীন কোষ অঙ্গাণু, যেগুলো প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক উভয় ধরনের কোষেই পাওয়া যায়। তাহলে রাইবোজোমকে দুই ধরনের কোষেই পাওয়া যায়, প্রোক্যারিওটিকেও পাওয়া যায়, ইউক্যারিওটিকেও পাওয়া যায়। তাহলে তাই জন্য কি বলছে? রাইবোজোমগুলো হলো এমন পর্দাবিহীন অঙ্গাণু যেগুলো প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক উভয় ধরনের কোষেই পাওয়া যায়। রাইবোজোম কেবলমাত্র কোষের সাইটোপ্লাজমেই নয়, অপর দুটি কোষীয় অঙ্গাণু ক্লোরোপ্লাস্ট, উদ্ভিদ ও মাইটোকন্ড্রিয়া এবং অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামেও থাকে। প্রাণীকোষে অপর একটি পর্দাবিহীন অঙ্গাণু থাকে। প্রাণীকোষে অপর একটি পর্দাবিহীন অঙ্গাণু থাকে যা কোষ বিভাজনে সাহায্য করে, এটিকে সেন্ট্রিওল বলে। তাহলে প্রাণীকোষে একটা পর্দাবিহীন অঙ্গাণু থাকে, যেটা কি? সেন্ট্রিওল। সেন্ট্রিওল কি কাজে সাহায্য করে? কোষ বিভাজনের সাহায্য করে। আকার, আকৃতি ও কার্যের নিরিখে কোষের মধ্যে ব্যাপক ভিন্নতা রয়েছে। উদাহরণ কি? ক্ষুদ্রতম কোষ মাইকোপ্লাজমা। ক্ষুদ্রতম কোষ তাহলে কি? মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমা সাইজ কত? 0.3 মাইক্রোমিটার লম্বা। 0.3 মাইক্রোমিটার লম্বা, যেখানে ব্যাকটেরিয়া কত? 3.5 মাইক্রোমিটার পর্যন্ত লম্বা হতে পারে। এখানে এই ফটোগুলো একবার দেখে নেবে। লোহিত রক্তকণিকার ফটো, শ্বেত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা কি? গোল এবং দ্বি অবতল। শ্বেত রক্তকণিকা অ্যামিবা আকৃতির, স্তম্ভাকার আবরণী কলা, কোষ লম্বা এবং সরু, স্নায়ুকোষ শাখা প্রশাখা যুক্ত এবং লম্বা, একটি ট্র্যাকিড লম্বাটে, মেসোফিল কোষসমূহ গোল এবং ডিম্বাকৃতি। বৃহত্তম পৃথকীকৃত একক কোষ হচ্ছে উটপাখির ডিম। তাহলে বৃহত্তম কোষ কি? উটপাখির ডিম। বহুকোষী জীবদের মধ্যে মানুষের লোহিত রক্তকণিকার ব্যাস প্রায় 7 মাইক্রোমিটার। কয়েকটি দীর্ঘতম কোষের মধ্যে স্নায়ুকোষ একটি। কয়েকটি দীর্ঘতম কোষের মধ্যে স্নায়ুকোষ হলো কি? একটি। আর লোহিত রক্তকণিকার ব্যাস কত? 7 মাইক্রোমিটার। কোষ তাদের আকৃতি অনুযায়ী বিভিন্ন প্রকারের হয়। কোষ তাদের আকৃতি অনুযায়ী বিভিন্ন প্রকারের হয়। এগুলো চাকতি আকৃতির, বহুভুজাকৃতি, স্তম্ভাকৃতি, ঘনকাকাকৃতি, সূত্রের ন্যায়, এমনকি অনিয়মিত আকৃতিরও হতে পারে। কাজের উপর ভিত্তি করে কোষের আকৃতি ভিন্ন ভিন্ন হতে পারে। আজকের জন্য এইটুকু। পরের ক্লাসে আমরা পরের পার্টগুলো পড়ব। থ্যাংক ইউ। ভালো লাগলে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।